গামছাটা প্রথম ফাটানোটা ব্রিটিশরা ফাটিয়েছে, আর বাকি যে পুরো ছেঁড়াটা আমরাই নিজেরা নষ্ট করছিলাম, হিন্দু মুসলমান বিভাজন করছিলাম একে অপরকে। ধরতে পারলে আমার এক্সাম্পলটা কি বলতে চাইলাম, মানে হিন্দু মুসলমানের মধ্যে প্রথম যে ভাঙনটা ব্রিটিশরা ঘটিয়েছে, তারপরে বাকিটা যেন আমরা করছি, এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুর কলমটা ধরে তার গোড়ার মধ্যে দিয়ে সেটা বোঝায়। ক্লিয়ার? বুঝবি কিন্তু। তারপর দেখ, এবার গোরা ছোট থেকে এটাকে বেশি ফলো করে আসছে। গোরা এরকম হয়ে গেছিল যে অন্যের ছোঁয়া খেত না, নিম্নবর্ণের ছোঁয়া খেত না, উচ্চ ব্রাহ্মণ হলে না হলে ওর হাতের ছোঁয়া খাচ্ছে না, ওর রান্না খাচ্ছে না, এই ভাবধারা চলে এসেছে। এবং হিন্দু ধর্মের কিছু নিম্নতম কালচারকে গোরা প্র্যাকটিস করছে, কারণ নিম্নতর কালচার হিন্দু কালচারের মধ্যে সমাজে প্র্যাকটিস করে আসছে। গোরা যা দেখছে তাই তো নিচ্ছে। গোরা দেখেছে গোরার বাবা এরকম করে থাকে, স্বাভাবিকভাবে গোরাও তাই করবে, হ্যাঁ কি না? মানে গোরা হিন্দু হচ্ছে, কিন্তু কেমন হিন্দু হচ্ছে বুঝতে পারছি? গোরামি, মানে অ্যাকচুয়ালি গোরামি বলে না শব্দটা, ও টাইপের হয়ে যাচ্ছিল। যখন ও আস্তে আস্তে আরো বড় হলো, কৃষ্ণদয়ালের হয়েছিল শরীর খারাপ, ডেঙ্গু ম্যালেরিয়া ফ্যালেরিয়া এইসব কিছু একটা হয়েছিল। তো কৃষ্ণদয়াল ভেবেছিল এই বুঝি চলে যাবে, মারা যাবে, তাই ছেলেকে ডেকেছে। প্রত্যেক সিনেমা এরকম কাহিনী থাকেই, মরার আগে ছেলেকে মেয়েকে ডাকে, তারপর তার মনে জমে থাকা সেই সত্যিটা বলে যায় ছেলে মেয়েকে। তো কৃষ্ণদয়ালও তাই করেছে, ভাবছে আমি মর যাবো, ছেলেকে ডেকে সব কটা বলে যায়। তো ছেলেকে ডেকে বলেছে, শোন রে বাবা গোরা। হ্যাঁ বলো বাবা। শোন বাবা, তুই আমার বাবা বলে ডাকিস নে, আমি তোর বাবা না। তোর বাবা 1857 বিদ্রোহে করতে করতে মারা গেছে, মানে পুলিশ আর্মি ছিল। তো আমি আর তোর মা, যাকে আনন্দময়ী মা বলে ডাকিস, আমরা দুজন তোর পালক মা বাবা, ওদের দুজনা, তোকে আমরা দুজনা মিলে পালন করেছি। তোর বলছে তাই নাকি? বলছে হ্যাঁ বাবা, তুই তো ব্রিটিশ, তুই আয়ারল্যান্ডের লোক। তখন এবার গোরার না একটা ভাবনা চিন্তা হলো, বলছি সত্যি তো। তুই খেয়াল কর, এবার তোরা ভাবনা চিন্তা কর আমার এই ভ্যানিটি ব্যাগের এক্সাম্পলটা। তুই হিন্দু ঘরে জন্মেছিস, একই না? তোর মা নিয়ে যাচ্ছিল, তুই ভ্যানিটি ব্যাগ থেকে পড়ে গেছিস হাসপাতাল থেকে আসার পথে, নার্সিংহোমে, শিবরাত্রি না মনোরমা, ভ্যানিটি ব্যাগে করে আনছিল, ভেতরে ঢুকেছিল, ভ্যানিটি ব্যাগ ফেটে তুই ধর পড়ে গেছিস, পড়ে গেলি তুই। এবার তোকে কুড়িয়ে নিয়ে আসে একটা আন্টি, সে আন্টি মুসলমান, আন্টি নিয়ে গিয়ে তোকে বড় করেছে। তুই এখন মিয়া মিয়া আদা ফাদা পেশাব করিস, আর এরম করিস না। এবার বল, তোকে ওই কালচারটা কে শিখিয়েছে? সমাজ শিখিয়েছে। তো আসলে এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাইছে যে আমাদের মধ্যে যে হিন্দু মুসলিম যে কালচার, এগুলো আমরা জন্ম থেকে আনি না, এগুলো আসলে আসে সমাজের কালচারগত দিক থেকে। সমাজের মধ্যে থাকতে থাকতে আমাদের মধ্যে হিন্দু মুসলিম এই টাইপের ভাবনাগুলো আসে, আর একদম প্রথম লগ্নে আমার যেটা তৈরি হয় সেটা মানুষ হিসাবে জন্ম হয় আমাদের, এর বাইরে আর কিচ্ছু না। বুঝলি? ক্লিয়ার এটুকু? গোরা সেই ভাবনাটা বুঝতে পারলো। ও বললো সত্যি তো, ভ্যান্ডি ব্যাগের পুরো এক্সাম্পলটা সত্যি তো, কেন অদ্ভুত ব্যাপার, আমি জন্মেছি খ্রিস্টান হয়ে, অদ্ভুত ব্যাপার, আমার তো তাহলে খ্রিস্টানদের কালচার পালন করা উচিত, খ্রিস্টান ধর্ম প্রচার করা উচিত, হ্যাঁ কি না? কিন্তু পুরো বড় হয়েছে কোন ঘরে? হিন্দুদের ঘরে। কালচার শিখেছে কাদের? হিন্দুদের, তাই ও হিন্দু ভক্ত হয়েছে। কারণ ও পুরো ক্লিয়ার হলো এখান থেকে, এই যে হিন্দুত্ববাদী ইসলামবাদী যাই বল না কেন, এগুলো তৈরি করে সমাজ। ক্লিয়ার? তখন ওর মধ্যে তোর মায়ের অনুভূতিটাও এসেছে, মায়ের থেকেও তো সেই ভাবনাটা এসছে, মায়ের সাথে তো ছিল এতদিন, বাবার সাথে থাকার কারণে নয়, এই ভাবনাগুলো তার মধ্যে প্রবেশ করেছে। আর মায়ের সাথে থাকতে থাকতে তার মধ্যে মানবিকতা বাদটাও জন্মেছে কম বেশি, এটা বেশি প্রকট হয়েছে। আর এটা প্রচ্ছন্ন ছিল, পড়েছিস বায়োলজিতে, প্রকট আর প্রচ্ছন্ন কনসেপ্ট, একই না? জিনোটাইপ আর ফিনোটাইপ, জিনোটাইপ ভেতরে, ফিনোটাইপ বাইরে, ধরে নে এটা ফিনোটাইপ আর এটা কি জিনোটাইপ। তাহলে গোড়ার মধ্যে মানবিকতা বোধ ছিল। কিন্তু এবার যেই গোরা বুঝতে পারলো আসলে আমি তো এদের ঘরের ছেলে মেয়েই না, আমি তো আসলে হিন্দুই না, আমার জন্ম তো খ্রিস্টান ঘরে। ক্লিয়ার? বুঝতে পারলি? তখন এই জায়গায় গোরার বিশাল একটা মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাই, ব্যাপক পরিবর্তন। গোরা এইটাকে বাদ দিয়ে এখন এটার জয়গান শুরু করলো। গোরার ওই কাট্টার হিন্দু আর নেই,
গোরা এখন মানবিকতার প্রেমের গান গাইছে। মানে গোরার কাছে এখন হিন্দু মুসলিম ওভাবে কোনো ধর্মই আর নেই। গোরার কাছে এখন যেটা আছে শুধুমাত্র মানুষ প্রেম, মানব প্রেম। বুঝতে পারলি কি বলতে চাইলাম এখানটায়? বলো ক্লিয়ার এখানটায়? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসের মধ্যে দিয়ে কি নামানোর চেষ্টা করছে বুঝতে পেরেছিস সবাই? ওকে, তাহলে জাতীয়তাবাদের উপর বেশি জোর দিচ্ছে না মানবিকতাবাদের ওপর? মানবিকতাবাদের ওপর। আর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এটাই চাইছে, তুমি হিন্দু তুমি মুসলিম ভুলে যাও, খালি এটুকু মনে রাখো ব্রিটিশ সরকার আমাদেরকে বিভাজন করার চেষ্টা করছে। আজ এই বাংলাতে আমরা 1905-এর কথা বলছি, আজ এই বাংলাতে আমরা এত বছর এখানে রয়েছি হিন্দু মুসলিম একসাথে, কখনো আমরা হ্যাঁ একে অপরের সাথে আমাদের বিভিন্ন দ্বন্দ্ব আছে, আমাদের কালচার মেলে না বলে দ্বন্দ্ব আছে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে এই যে বিভাজন করে দিচ্ছে এটা পুরো একটা পলিটিক্যাল একটা ওদের থট। তো ওদের ফাঁদে পা দিলে হবে না। তাই ভুলে যেতে হবে এই মুহূর্তে যে তুমি হিন্দু, ভুলে যেতে হবে তুমি মুসলিম। যেটা সবাইকে মাথায় রাখতে হবে সে হচ্ছে তুমিও মানুষ আমিও মানুষ। এই বার্তাটা রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসের মধ্যে দিয়ে দিতে চেয়েছেন। কোন ক্যারেক্টারের মধ্যে দিয়ে? গোরা ক্যারেক্টারের মধ্যে দিয়ে। বুঝতে পেরেছি সবাই? তা রবীন্দ্রনাথ ঠাকুর, আমি আগেও বলেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবোধের থেকে, ন্যাশনালিজমের থেকে মানবিকতাবোধ হিউম্যানিজমের ওপর বেশি গুরুত্ব দিতেন। বুঝা গেল? রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকচুয়ালি একটা বাউন্ডারির মধ্যে থাকতে চাননি, আমাদেরকে বাউন্ডারির মধ্যে রাখতে চান না। রবীন্দ্রনাথ ঠাকুর চান যে গোটা বিশ্বের মানুষ এক হয়ে যায়। আর খেয়াল কর তুই, জাতীয়তাবোধ যদি কনসেপ্টটা না থাকে, যুদ্ধ অশান্তি আর থাকবে না পৃথিবীতে। কারণ ইরানের সাথে যে ইসরায়েলের যুদ্ধ চলছে, মাঝখানে আমেরিকা আছে, ব্যবসা করছে, যাই হোক, তো কথা হলো এটা ইরান আর ইসরায়েল। ইরানের লোকজন কি বলছে? আমি ইরানবাসী, আমি আমার দেশকে ভালোবাসি। অটোমেটিক কোন দেশকে নামাচ্ছে নিচে? ইসরায়েলকে। ইসরায়েলও বলছে আমি ইসরায়েলের লোক, আমি ইসরায়েলকে খুব ভালোবাসি, অটোমেটিকভাবে ইরানকে নামাচ্ছে। অ্যাকচুয়ালি জাতীয়তা বোধ নিজের জাতিকে ওপরে তোলে, অপর জাতিকে অটোমেটিক নামিয়ে দেয়। মানে তুই ওপরে উঠলে ও নিচে অটোমেটিক থেকে যাচ্ছে, তোকে আলাদা করে অন্য জাতিকে নামাবার দরকার নেই। বুঝতে পেরেছিস? এই জায়গাটায় রবীন্দ্রনাথ ঠাকুর বারবার তুলে ধরছেন। যেমন উনি অনেকবার সমালোচিত হয়েছেন যে ভারতবর্ষে যেখানে জাতীয়তাবোধের মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করা যেতে পারে, সে জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবোধ বাদ দিয়ে মানবিকতাবাদের ওপর বেশি জয়গান গাইছেন। বললাম তো, রবীন্দ্রনাথ ঠাকুর সীমাবদ্ধ রাখতে চাননি, উনি গোটা পৃথিবীবাসীকে এক করতে চেয়েছেন একটা থিওরির মধ্যে দিয়ে। সেই থিওরিটা হচ্ছে মানবিকতাবোধ, মানবিকতাবাদ। বুঝা গেছে সবার? এই হচ্ছে গোরা উপন্যাসের বিষয়বস্তু। কোথাও একটা গোরা উপন্যাস তোদের এই যে জাতীয়তাবোধ নাম দিচ্ছে, কিন্তু বাট গোরা উপন্যাস এখানে ঠিক মানায় না। আমরা কি পড়েছিলাম টপিকটা হচ্ছে লেখায় রেখায় জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ গোরা ঢুকিয়ে দিয়েছে। এবার তুই বিচার কর, গোরা জাতীয়তাবাদের ঘরে যায় না মানবিকতাবাদের ঘরে যায়? মানবিকতাবাদে। ক্লিয়ার? আচ্ছা, এরপর থেকে গোরার বিশাল পরিবর্তন দেখতে পাই। গোরার ওই কাট্টার হিন্দু আর থাকে না। মানে এই টাইমে গোরাকে আর কোনো বিজেপির নেতা টিকিট দিত না। বুঝতে পারলি? গোরা যদি ওই কৃষ্ণদয়ালের গোরা থাকতো তাহলে দিয়ে দিত এক জায়গায় না এক জায়গায়, ডায়মন্ড হারবারে দিয়ে দিত। চলায় বা ভবানীপুরে দেখে গেল গোরা দাঁড়িয়েছে ভোটে। কে দাঁড়িয়েছে? গোরা। না, ভবানীপুরের ব্যক্তি তো দু জায়গায় দাঁড়িয়েছে, দাঁড় করিয়ে দিল। বুঝা গেল? তো গোরার প্রথম যা ক্যারেক্টার ছিল আমাদের মোটামুটি বিজেপি মুখ্যমন্ত্রী বানিয়ে দিত পশ্চিমবঙ্গের। কিন্তু এখন যা গোরার ক্যারেক্টার দেখা যাচ্ছে, গোরাকে কোনো দলই নেবে না। হে রে, নেবে কোনো দল? তুই বলার। ওর মধ্যে এখন কি ঢুকেছে? মানবিকতাবোধ, মানবিকতাবাদ। ওর মধ্যে আর কোনো আদর্শ নেই। তো ও এখন শুধু সবাইকে মানুষ হিসাবে দেখছে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন খারি মানুষ, কোনো বিচারই করে না। ভুলে গেছে আগে দেখ, কাউকে স্বাধীন করতে গেলে আগে নিজেকে স্বাধীন হতে হবে, তারপর স্বাধীন যে ভাবনাটা বোঝা যায়, মানে তার ফিলিংটা আসে। তো গোরা আগে হিন্দু ধর্মের গোড়ামি নিজে ছেড়েছে। গোরা আগে জাতীয়তাবোধ ভক্তি ধর্ম জাতি এর নেশাটা আগে ত্যাগ করেছে। ত্যাগ করে তারপর সবাইকে সেই নেশার থেকে ত্যাগ করবার জন্য বেরিয়েছে। বুঝলি? তুই মাতাল হয়ে পারবি আর এক মাতালের নেশা ছাড়াতে? না, দুজনাই বসে যাবে। বলো ক্লিয়ার সবার? অসুবিধা আছে কিছু? দেখ, আমরা গোরাটা থিওরিক্যালি বুঝলাম যে গোরার আসলে কনসেপ্টটা কি। এবার এই গোরার এই নোটটা দেখব।
ঠিক আছে, নোটটা তোদের গ্রুপে পাঠিয়ে দেবো, মানে এগুলো বলি, যারা শুনছে তারা জানবে যে নোট দেওয়া হয়। চলে, গোরা উপন্যাসটি লেখা হয়েছিল 1907 থেকে শুরু করে 1909 মধ্যে উনি লেখেন। প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। আবারও বলে দিই, বঙ্গভঙ্গ কনসেপ্টটা জাস্ট আমি এখানে আনলাম গোরাটাকে আনতে হতো বলে, কারণ গোরার প্রেক্ষাপট তো বলতে হবে কোন প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, বোঝা গেছে। আর বঙ্গভঙ্গের ডিটেলসে আলোচনা হবে, তাই যারা যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারে। চলে, 1910 সালে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। এই সময়কালটি ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের উত্তাল সময়। ক্লিয়ার? আচ্ছা, রবীন্দ্রনাথ এই উপন্যাসের মাধ্যমে দেখাতে চেয়েছেন প্রকৃত দেশপ্রেম কোনো ধর্মের গণ্ডিতে বা আচারে আটকে থাকে না। বুঝতে পেরেছিস? ওটাই তো দেখিয়েছে। প্রথমে কেমন ছিল গোরা? ধার্মিক লোক ছিল তো, তাই না? তারপরে আস্তে আস্তে গোরার চরিত্রের পরিবর্তন দেখতে পেলাম তো। ক্লিয়ার? তারপরে চরিত্র এবং কাহিনী গল্পের ছলে দেখো কি বলছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে গোরা। ভালো নাম কি? গৌরমোহন। আচ্ছা, পরেরটা, সেই দীর্ঘকায় ফর্সা প্রচন্ড শক্তিশালী কণ্ঠস্বরের অধিকারী। দারুণ বক্তা ছিলেন গোরা, খুব ভালো বলতে পারতেন। গোরা নিজেকে একজন গোরা হিন্দু মনে করতো। ও গোরা আলাদা, ওর বয়সনরা আর এটা ডয়সনরা। ক্লিয়ার? হ্যাঁ, গোরা নিজেকে কি মনে করতো? গোরা হিন্দু। বুঝতে পারছিস? গোরা হিন্দু বুঝতে পারছিস তো? জয় শ্রীরাম। ক্লিয়ার? ওই ক্যাটাগরির ছিল গোরা, একদম পুরো গেরুয়া বসন ফসন পরে, বুঝলি? হ্যাঁ, চদাবার মানে বজরং দল, বজরং। চর, এটা হিন্দু ধর্মের সূক্ষ্মতি সূক্ষ্ম আচার বিচার কঠোরভাবে মেনে চলতো। পূর্ণিমা অমাবস্যা কিচ্ছু বাদ দিত না, বুঝা গেল? সব পালন করতো গোরা। তার বন্ধু ছিল বিনয় ছিল উদারপন্থী, উল্টো ক্যারেক্টার থাকে। দেখবি নায়কদের পাশে থাকে না কিছু বন্ধু থাকে সিনেমাতে, দেবের সাথে জিতের থাকে সাথে, দেয় না, একটু কমেডি টাইপের থাকে। বিনয় কমেডি টাইপের না, বিনয় ক্যারেক্টারও ভালো ক্যারেক্টার, কিন্তু বাট আমাদের এখানে বিনয়ের দরকার নেই। গোরা ব্যক্তিত্বের প্রভাবে সে আচ্ছন্নে থাকে। অন্যদিকে রয়েছে পরেশবাবু আছে, সুচরিতা আছে, ব্রহ্ম পরিবার বলতে এটা হচ্ছে ব্রহ্ম কনসেপ্ট আমরা পড়েছিলাম না, তো এই পরেশবাবুর মেয়ে ছিল হচ্ছে সুচরিতা। আর ব্রহ্ম পরিবার বলতে এখানটায় ওরা ব্রহ্ম ধর্মটা পালন করতো। সে রাজা রামমোহন রায় সেই কনসেপ্ট, ব্রহ্ম কনসেপ্ট, মূর্তি পুজো না, নিরাকার, ধ্যানে বসে যাও, মনে আছে না? হ্যাঁ, ওটা চপারেরটা না, গোরাটা আবার ওটার দিকে মানতো না, গোরা সম্পূর্ণটাকে নিয়ে চলতো, নিরাকার আকার সম্পূর্ণটাই। আচ্ছা, এখানে দেখো, সুচরিতার সাথে প্রেম ছিল কার? গোরার। আবার সুচরিতার সাথে প্রেম ছিল কার? বিনয়ের। ত্রিকোণ প্রেম বলছিলাম না, ওসবে যাব না এখন। কে কে বল, কে? হ্যাঁ, বিনয় ছেলে তো, মানে এক মেয়ে দুই ছেলে। এটা দেখ, তুই এরকম কেস দেখিস নি নাকি কোনোদিন? হ্যাঁ, একটা মেয়ের সাথে দুজনা। তোরা মেয়ে বলে ওরম ভেবেছিস, একটা মেয়ে দুটো ছেলে না, আর কি আছে? দেখ, গোরার জীবনের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি এবং সত্য কি? দেখ এখানে, সে আসলে আইরিশ দম্পতির সন্তান। 57 সালে বিদ্রোহের সময় তার বাবা মা মারা যায়, জন্ম দিয়েই তার মা মারা যায়। কৃষ্ণদয়াল আর আনন্দময়ীর কাছে বড় হয়, যাকে গোরা নিজের মা বলেই জানে। আচ্ছা, তারপরে তাকে নিজের সন্তানের মতো মানুষ করে। এবার আসি পরের কাহিনী। এই কাহিনীটা বুঝিয়ে দিয়েছি, কিন্তু এখান থেকে আসলে সাইকোলজিক্যালি কি ভাবনা গোরার মধ্যে এসেছিল কৃষ্ণদয়ালের থেকে আর আনন্দময়ীর থেকে। তারপর গোরার দেশপ্রেম ও আদর্শ। গোরার কাছে দেশপ্রেম ছিল একটা পবিত্র সংগ্রাম, হিন্দুত্বের অহংকার। ক্লিয়ার? তারপর দেখ, গোরা বিশ্বাস করতো ভারতকে শক্তিশালী হতে গেলে হিন্দু ধর্মের আচার আচরণের ঢাল হিসাবে ব্যবহার করতে হবে, যেটা এখন বিজেপি গভর্নমেন্ট যে ওদের যে একটা আইডিওলজি বলতে পারিস। ক্লিয়ার? ইয়ার্কি মেরে বলছি, কিন্তু সিরিয়াস না এগুলো। সে অস্পৃশ্যতা জাতিবাদকে সমর্থন করত, কারণ সে মনে করত এগুলো সমাজের একটা শৃঙ্খলা। বিজাতীয় ঘৃণা, ইংরেজদের অনুকরণ করে এবং ব্রহ্মদের উদারপন্থী সে ভণ্ডামি সে মনে করত। তার লক্ষ্য ছিল ভারতকে একটা নিজস্ব সনাতন রূপে ফিরিয়ে আনা। মানে কোথাও একটা গোরা শুধুমাত্র হিন্দুত্বের জড়ি বেশি দেখাচ্ছিল। দেখ, খেয়াল কর, যে সময়টার কাহিনীর রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, সেই সময়টা হিন্দুরটা দেখলে, মুসলমানেরটা দেখলে ব্রিটিশদের যে অভিসন্ধি, ওটা সাকসেস হতো, তাই কি না? তোদের তো ওটা সাকসেস করতে দিলে হবে না, হিন্দু মুসলমানকে এক হয়ে থাকতে হবে।
এখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন এটা, ওকে। আর এখনকার তখনকার ব্যাপার আলাদা। চলো, গ্রামের সাধারণ হিন্দু মুসলমান কৃষকরা কেবল আচারের কথা ভাবে না, তারা ক্ষুধার, আচার মানে আচার আচরণ, তারা ক্ষুধার জ্বালায় জ্বলছে। সে বুঝতে পারে সে যে ভারতবর্ষের স্বপ্ন দেখতো কেবল সেটা পুঁথি আর মন্দিরে সীমাবদ্ধ। এই শব্দগুলো লিখবি পরীক্ষায়, ক্লিয়ার? তার সাথে বাস্তবের মাটির মানুষের ভারতবর্ষের অনেক তফাৎ রয়েছে, একদম তাই, ঠিক আছে। মানে আমি বলেছিলাম তো, ধর্ম খালি পেটে কখনো হয় না, ধর্ম হয় সবসময় ভরা পেটে। সে এক্সাম্পল দিয়ে আমরা দেখেছি, এছাড়া ফরাজি ওয়াহাবি আন্দোলনের টাইমটাতেও দেখেছি। সব ধর্মই বল, ওটা ইসলাম ধর্মের ক্ষেত্রে দেখেছিলাম তখন, একই না? পরেরটা। আচ্ছা, গোরার যে সংকীর্ণ আদর্শ, সংকীর্ণ আদর্শই তো বলবো, এই সংকীর্ণ আদর্শ থেকে গোরা বেরিয়ে আসে, ক্লিয়ার? তারপর এই যে গোরার আস্তে আস্তে পরিবর্তনটা, উপন্যাসের শেষে গোরার আসল পরিচয়, সে একজন স্লেস আইরিশ বা বংশভূত, ফাঁস হয়ে যায় সেটা ওর বাবা মরতে মরতে বলে যায় না, বাট ওর বাবা কিন্তু মরেনি তখন। পরে ওর বাবা ভালো হয়ে গিয়ে আফসোস করেছিল, ছেলেকে আবার ডেকেছিল একদিন, বাবা শোন দেখি, কী হয়েছে? কী হয়েছে মানে? বাবা বলছিস না কেন? তুমি তো বললে আমি তোমার বাবা না, তুমি আমার বাবা না। তা আজকে আবার বাবা বলছে কেন? বলছো আমি ওই দিন ঘুমের ভোরে জ্বরের নেশায় উল্টো পাল্টা বকে দিয়েছি বাপ। তুই কিছু মনে করিস নে, আমি তোর বাপ, আনন্দময়ী তোর মা। বলছো হবে না, হবে না, তুমি যেটা বলেছো ওটাই, ওটাই ফাইনাল। তুমি আর বাবা না, মা না, মানে তোমার বউ আমার মা না। পরেরটা, গোরা বুঝতে পারে তার মা আনন্দময়ী আসলে প্রকৃত ভারতবর্ষের একটা প্রতীক, বলেছিলাম না? দুটো ক্যারেক্টার দেখতে পেয়েছি, বাবার একটা, মায়ের একটা। এতদিন বাবার ক্যারেক্টারটা গোরার মধ্যে ফেনোটাইপ হিসাবে এসেছিল, বাইরে প্রকট হয়েছিল। এতদিন মায়ের ক্যারেক্টারটা ভেতরে জমা ছিল। আর যেই গোরা সত্যিটা জানতে পারলো, তখন গোরার মধ্যে থেকে সেই আসল মানবিকতা, মায়ের যে ক্যারেক্টারটা ফুটে এলো। তাহলে গোরার মা হচ্ছে একটা আদর্শ প্রতীক, ভারতবর্ষের প্রতীক। কারণ আনন্দময়ী কোনোদিন জাতপাত মানেনি, একদম। তিনি একজন খ্রিস্টান সন্তানকে নিজের কোলে স্থান দিয়েছেন, এই কারণেই তো পেরেছেন। আর তোদের কোথাও একটা মনে হয় না ক্যারেক্টারটা উল্টো দেওয়া উচিত ছিল? বাবার ক্যারেক্টার দেওয়া ছিল পরবর্তীকালে, কিন্তু সেমন করেনি। দেখ, মায়ের ক্যারেক্টার দিয়েছে, কেন বলতো? কারণ একটা সন্তান প্রকৃত অর্থে যে জন্ম থেকে শুরু করে তারপর তার ভাবনা চিন্তা ম্যাক্সিমাম টাইম তো মায়ের সাথে থাকে। তার রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও একটা ইঙ্গিত দিতে চাইছেন যে সমাজের মেয়েদের মানসিকতা যেন অনেকটা আনন্দময়ীকে ছুঁই ছুঁই হয়। ধরতে পেরেছিস ব্যাপারটা? মেয়েদের ভাবনা চিন্তা যেন একজন আনন্দময়ীর মতো হয়, আনন্দময়ীর মায়ের মতো হয়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানটায় মাকে দেখ ভালো একটা বানিয়েছে বেশ। পিতাকে অনেকটা একটু ভিলেনও ঠিক না, একটু নিচের দিকে রেখেছে থটটাকে। উল্টো করতে পারতো, কিন্তু ওর ক্ষেত্রে মানবিকতা, ওর ক্ষেত্রে জাতীয়তাবোধ, কিন্তু উল্টো করেছে এখানটায়। মাকে দিয়েছে কেন? ক্লিয়ার সবার? মেয়েদের জয় এখানে। দেখ তাহলে এর থেকে কি প্রমাণ হলো? রবীন্দ্রনাথ ঠাকুর কাদের টিমে? ছেলেদের না মেয়েদের? মেয়েদের টিমে। চলে এবারেরটা, চলে আসো। আমি কারোর টিমে না, আমি মাঝখানে, এখানে আমি নিউট্রাল, নোটা। চলো এবার দেখি। তারপর গোরা বলে, মা তুমি আমার মা, তুমি আমার ভারতবর্ষ। এসব কোথার থেকে দেয় এআই কি জানি, আদৌ বলেছিল কিনা আমার জানা নেই। উপন্যাস পড়েছি, কিন্তু খুঁজে দেখতে হবে আছে কিনা লাইনটা। মানে মাঝে মাঝে কি বলতো, জিমিনি বা চ্যাট জিপিটি এআই প্রচন্ড আবেগী হয়ে যায়। এটা দেখ আবেগ থেকে দিয়েছে, প্রয়োজন পড়ে কথা নেই বার্তা নেই এই লাইনটা ঢুকিয়ে দেওয়ার। উপন্যাস পড়া আছে আমার, কিন্তু এরকম লাইন খেয়াল নেই। লাস্টে কি আর কিছুই না, লাস্টে একটা পরিবর্তন দেখতে পাওয়া যায় গোরার মধ্যে, যে পরিবর্তন মানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানটায় ত্রিকোণ প্রেমটা রেখেছে ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি আলোচ্য রেখেছে ওই জায়গাটাই। মানে রবীন্দ্রনাথ ঠাকুর এটাই চায় যে আমরা দেশবাসী এটা যেন শিখি, জাতীয়তাবাদের হিন্দুত্ববাদের থেকে যেন মানবিকতাবাদটা বেশি সচ্চার করি। অ্যাকচুয়ালি এটাকে বেশি ফোকাস দিয়েছে। প্রেম ভালোবাসা একটু একটু করে মাঝে মাঝে আছে, আবার প্রেমটারও কাহিনী আছে এখানটায়। না আর বলা যাবে না। গোরা ভারতবর্ষ এবং জাতীয়তাবোধ, এই যে এখানটা দেখ, এই পয়েন্টগুলো খুব ভালো করে পড়বি। এই যে এখানটায় এই পয়েন্টগুলো তোরা লিখবি, যখন নোটটা কমপ্লিট করবি লিখবি। বিশ্ব মানবিকতা দেখ, গোরা প্রমাণ করে জাতীয়তাবাদ মানে অন্য ধর্মকে ঘেন্না করা নয়, বরং সবাইকে আপন করে নেওয়া। ক্লিয়ার?
আমি কাউকে উপদেশ দিচ্ছি না কিন্তু। পরেরটা, ব্রহ্ম হিন্দু দ্বন্দ্ব। তৎকালীন সমাজে ব্রহ্ম সমাজ পড়েছিলাম আর রক্ষণশীল হিন্দু সমাজ দেখেছিলাম। অ্যাকচুয়ালি ব্রহ্ম সমাজ আর রক্ষণশীল হিন্দু, মানে দেখ হিন্দুদের মধ্যে আবার দুটো ভাগ ছিল, ব্রহ্ম একটা আর একটা আলাদা একটা হিন্দু। আর এরা একে অপরের শত্রু ছিল, কারণ এদের মধ্যে ছিল নিরাকার কনসেপ্ট আর এদের মধ্যে আকার কনসেপ্ট। এগুলো পড়েছি, ক্লিয়ার? পরেরটা দেখি। তো এই উপন্যাসে আমরা আদর্শগত সংঘাতটা দেখতে পাই। আর কি দেখতে পাই? নারী মুক্তি। আনন্দময়ী সুচরিতার চরিত্রের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাচ্ছেন দেশ গঠনে নারীদের বুদ্ধি এবং হৃদয়ের অবদান। বোঝা গেল? মেয়েদেরকে আগে রাখছেন এই দুটো চরিত্রের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি আনন্দময়ী আর সুচিত্রার যে চরিত্রটা রয়েছে, সুচিত্রা না সুচরিতা, ঠিক আর একটা ক্যারেক্টার আছে ললিতা। ললিতার সাথে বিয়ে হয়েছিল বিনয়ের, ক্লিয়ার? বিয়ে করেনি, আর গোরার বিয়ে করেনি, ওদের ইয়ে হয়ে গেছিল, বিজেপি করতে না আরএসএস করতে, বিয়ে করেনি। পরেরটা, ধর্মের ঊর্ধ্বে হচ্ছে দেশ। এই এদিকে দেখ, গোরা ইকুয়াল টু নরেন্দ্র মোদী। কার সাথে? বিনয়ের সাথে ললিতার বিয়ে হয়েছিল। হ্যাঁ, সুচরিতা আর কি আর হবে, আর ওকে বিয়ে করেনি। ও অনেক কাহিনী, তো উপন্যাস পড়তে হবে। ওইদিকে তোদের অ্যাঙ্গেল যাচ্ছে কেন? পরীক্ষায় কখনো আসবে না ললিতা আর বিনয়ের প্রেম কাহিনী লেখো। এদিকে দেখ, এটা আসবে ধর্মের ঊর্ধ্বে দেশ, গোরার উক্তি। এ দেখি কি বলেছে গোরা, আজ আমি মুক্ত, আজ আমি হিন্দু মুসলমান খ্রিস্টান কারোর সাথে আমার বিরোধ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকচুয়ালি এটাই চেয়েছেন। রবীন্দ্রনাথ তৎকালীন ভারতবর্ষের প্রত্যেকটা ভাবনা, মানুষের ভাবনায় এটাকে আবদ্ধ করতে চেয়েছিলেন। সবাই যেন এই কথাটা বলে দিনের শেষে, ক্লিয়ার? আর ঘুম থেকে উঠে কোন কথা? আজ আমি মুক্ত। কিসের থেকে মুক্ত? ওই বাঁধন থেকে। কিসের থেকে? হিন্দু মুসলমান খ্রিস্টান, ক্লিয়ার? আর বাস্তবে সত্যিই তাই। তুই যত বড় হবি বুঝতে পারবি, আমি হিন্দু, তুই হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, এগুলো সমাজ আমাদের ট্যাগ দিয়েছে। ভ্যানিটি ব্যাগের কনসেপ্টটা আমি তো ইয়ার্কি মেরে বললাম, তুই দেখ ভ্যানিটি ব্যাগের কনসেপ্টটা একবার ভালো করে খেয়াল করে দেখ। তুই নয় টেস্ট করবি, মেয়েরা ছেলেরা একসময় তো মা বাবা হবি, তখন বাচ্চাটাকে রেখে আসবি কোথাও। আমি করবো কেন? এ বোম বানিয়ে নিজের বাড়িতে বোম ফেলে, কয়টা দেখ উপসংহার দেখ। রবীন্দ্রনাথ ঠাকুর দেখ, যদি তাই হতো পরমাণু বোম বানিয়ে আমেরিকা নিজের বাড়িতে বোম ফেলতো, জাপানে আর ফেলতো না, তাহলে আমি যা যা আইডিয়া দেবো, আমি কেন করতে যাবো? তোরা করবি না? হ্যাঁ, একটু তো বোম ফাটানোর আগে একটু তো ফাটাতে হয়। ঠিক আছে, করবো, একটুখানি এক্সপেরিমেন্ট করবো। দেখ এবার, রবীন্দ্রনাথ গোরা উপন্যাসের মাধ্যমে সংকীর্ণ জাতীয়তাবোধকে বিসর্জন দিয়ে একটা মানবতার সাগর তীরের কথা বলেছেন। ক্লিয়ার? বুঝতে পেরেছিস তো? তারপর না বুঝলো ঘান নাড়াবি। গোরার উত্তরায়ণ কি? দেখ, একটি গণ্ডিবদ্ধ জীবন ছিল তো। সত্যি তো, আমাদের জীবনটা সত্যি গণ্ডিবদ্ধ। এই যে আমাকে হিন্দু বানিয়ে দিয়েছে, ওকে মুসলমান বানিয়ে দিয়েছে, ওকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে, ব্যাস এই আবদ্ধ। আমি আমার বেদ উপনিষদ গীতাতে আবদ্ধ, ওর কোরআনে আবদ্ধ, ওর বাইবেলে আবদ্ধ। এর বাইরেও তো বাঁধন ভেঙে দেখতে হবে না আর কি আছে না আছে। ক্লিয়ার? তো এই বাঁধন যারা ভাঙতে পারে, বিশ্বাস কর, তারা প্রকৃত মানবতাবাদের দিকে এগোতে পারে। আর আলাদা মজা, এর মজা বিশাল। যখন তুই এই ট্যাগগুলো থেকে বেরোতে পারবি যে আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, সেদিন তুই আলাদা মজা পাবি জীবনে। চলো তারপর আচ্ছা, আপনার নোট, আনন্দময়ী চরিত্র হচ্ছে ভারত মাতার জীবন্ত রূপ দেখানো হয়েছে এখানটায়। তত্তাজা ভারত মাতা। কৃষ্ণদয়াল হলেন রক্ষণশীলতা, যা মানুষকে দূরে ঠেলে দেয়। বুঝতে পারলি ওর বাবার ক্যারেক্টারটা কিরকম? মানুষকে দূরে ঠেলে দেয়। ঠিক তো তাই? আমি যদি প্রপার হিন্দুত্ববাদী হই, তাহলে আমি কাকে দূরে ঠেলছি? অন্য জাতিকে। কয়েকটা। আর পরেশবাবু ক্যারেক্টারটা বেশ ভালো, শান্তি, উদার, মোটামুটি, মানে খেয়ে দিয়ে উঠে লবঙ্গ টবঙ্গ খেয়ে হজম করে বসে বসে ওইরকম ব্যক্তি হচ্ছে পরেশবাবু। গোরার পরিবর্তন দেখ, আচার থেকে সত্যের পথে আসে। সত্যি তো, হিন্দু কালচার যখন ছিল, এটা আচার বিচার এগুলো পালন করছিল তো, হ্যাঁ কি না? সেখান থেকে কোথায় এলো? সত্যের পথে। সে সত্যটা কি? মানব সত্য, মানব প্রেম।
ক্লিয়ার? পরেরটা, ব্যাস শেষ। ক্যামেরাম্যান স্টপ করে দাও।